ইংরেজিতে অনেকগুলো কনফিউজিং ওয়ার্ডস রয়েছে, যেমন হাউস এবং হোম। দেখো, হাউস মানেও বাড়ি, আবার হোম মানেও বাড়ি। তাহলে এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য? এরকম ধরনের আরো অনেক ওয়ার্ডস রয়েছে, যেমন লিটল, আ লিটল, ফিউ, আ ফিউ, affect, effect, beside, besides, lose, loose, look, watch, borrow, lend। এই সমস্ত ওয়ার্ডস গুলো কিন্তু খুবই কনফিউজিং। এই ওয়ার্ডস গুলোকে আমরা ব্যবহার করতে গিয়ে এবং এদের মানে করতে গিয়েও কনফিউজ হয়ে যায় যে কোনটার মানে অ্যাকচুয়ালি কি। ওকে, সো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ওয়ার্ডস গুলির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই ওয়ার্ডস গুলিকে কিভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের অবশ্যই ইংলিশ ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড and let's get started. Okay, আমাদের প্রথম কনফিউজিং ওয়ার্ডস দুটি হলো ফিউ এবং আ ফিউ। সো এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে চলো জেনে নিই। তো দেখে নাও, ফিউ, ফিউ কথার বাংলা অর্থ হচ্ছে অল্প বা খুবই কম বা কয়েকটা এরকম। ওকে, অল্প, অল্প বা খুবই কম বা কয়েকটা, রাইট। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, যেটা ফিউ রয়েছে না, এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ ফিউ নেগেটিভ সেন্স প্রোভাইড করে। ঠিক আছে, উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। তো আমি কি পেলাম, যে ফিউ এর অর্থ পেয়ে গেলাম অল্প, খুবই কম বা কয়েকটা। আর এটা কি সেন্স প্রোভাইড করে? নেগেটিভ সেন্স প্রোভাইড করে। অর্থাৎ মানে ফিউ দিয়ে যখন আমরা কোনো বাক্য বলবো সেখানে কিন্তু একটা নেগেটিভ সেন্সকে প্রোভাইড করবে, একটা নেগেটিভ সেন্স বুঝাবে, রাইট। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ওকে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ইট মিনস যে আমার খুবই কম বন্ধু রয়েছে। এই বাক্যটা কি বলতো? নেগেটিভ সেন্সে বলা হলো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ইট মিনস আমার খুবই কম বন্ধু রয়েছে, মানে বন্ধু নেই বললেই চলে, এরকম একদম খুবই কম রয়েছে, এরকম সেন্সটা এখানে বুঝাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস নোটিস করবে যে ফিউ এর পরে কিন্তু আমাদের কি বলতো, প্লুরাল কাউন্টেবল নাউন নিতে হবে। অর্থাৎ একটা কাউন্টেবল নাউন হবে আর সেটা কি হবে? প্লুরাল হবে, মানে সিঙ্গুলার নয়। দেখো, ফ্রেন্ড থেকে কি করেছি? ফ্রেন্ডস। সো ক্লিয়ার হলো যে ফিউ কথার বাংলা অর্থ হচ্ছে অল্প, খুবই কম বা কয়েকটা। ওকে, আর যেটা নেগেটিভ সেন্সকে প্রোভাইড করে। ক্লিয়ার? আর ফিউ এর পরে আমরা কাউন্টেবল নাউন নেব। ওকে, আই হ্যাভ রেড ফিউ বুকস। আই হ্যাভ রেড ফিউ বুকস, অর্থাৎ আমি খুবই কম বই পড়েছি, আমি খুবই কম বই পড়েছি। বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমি এই এখানে কি সেন্সটা বুঝালো, যে কি আমি বই পড়িনি বললেই চলে, মানে একদম নগণ্য, খুবই কম বই পড়েছি, এরকম সেন্স বলছে। তো এই বাক্যটা কি প্রোভাইড করছে? একটা নেগেটিভ সেন্সকে প্রোভাইড করছে, রাইট। সো আই হ্যাভ রেড ফিউ বুকস, অর্থাৎ আমি খুবই কম বই পড়েছি অথবা আমি একদম কয়েকটা বই পড়েছি, এরকম বোঝাচ্ছে। ওকে, এবার আ ফিউ। দেখো, আ ফিউ মানেও কয়েকটা, অল্প বা খুবই কম, বাট এখানে একটা পজিটিভ সেন্সকে প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে আ ফিউ মানেও হয়ে গেল অল্প, খুবই কম, ঠিক আছে, বা কয়েকটা, বা কয়েকটা, কিন্তু এটা পজিটিভ সেন্সকে প্রোভাইড করবে, মানে এটা পজিটিভ সেন্সে আমরা এক্সপ্রেস করব। যেমন এই বাক্যটা এখানে বললাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার খুবই কম বন্ধু আছে, বাক্যটাতে আমি নেগেটিভ সেন্স প্রোভাইড করলাম। বাট এই বাক্যটা যখন আমরা করে দেবো আ ফিউ দিয়ে, লাইক এরকম, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে আমার বেশ কয়েকটা বন্ধু রয়েছে, আমার বেশ কয়েকটা বন্ধু রয়েছে, মানে এটা আমি পজিটিভ সেন্সে বললাম যে হ্যাঁ আমার কয়েকটা বন্ধু রয়েছে, এরকম। আর এটা তো দেখে নিবে, আ ফিউ এর পরেও আমরা কি নিব? প্লুরাল কাউন্টেবল নাউন নেবে। ঠিক আছে, প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, যেমন আই আস্কড হিম আ ফিউ কোশ্চেন্স, আমি তাকে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। ওকে, তো দেখে নাও আ ফিউ, তারপরে যে কোশ্চেন্স রয়েছে এটা আমরা প্লুরাল কাউন্টেবল নাউন রয়েছে, মানে নাউনটা প্লুরাল হবে কিন্তু কাউন্টেবল। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ফিউ কথার বাংলা অর্থ অল্প, খুবই কম বা কয়েকটা, এটাকে নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, মানে নেগেটিভ সেন্স প্রোভাইড করে। আর আ ফিউ, এটারও বাংলা অর্থ সেম, যে
অল্প, খুবই কম বা বেশ কয়েকটা, ঠিক আছে, এরকম মানে, বাট এটা একটা পজিটিভ সেন্স প্রোভাইড করবে। ওকে, আর এটাই হলো এই দুটি ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য। পরের কনফিউজিং ওয়ার্ডস দুটি হলো লিটল এবং আ লিটল। লিটল এবং আ লিটল এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে চলো জেনে নিই। দেখো, লিটল, লিটল কথার বাংলা অর্থ আমরা একটা জানি যে ছোট, ঠিক আছে, এটাও রাইট, লিটল কথার বাংলা অর্থ ছোট, ঠিক আছে, বাট লিটল এর আরেকটা যেটা বাংলা অর্থ হচ্ছে সেটা হচ্ছে অল্প বা খুবই কম। অল্প বা খুবই কম মানে অলমোস্ট নাথিং, মানে এমন কোনো আমরা জিনিস বুঝাই যে নেই বললেই চলে, মানে কিছুটা রয়েছে বাট নেই বললেই চলে, এরকম সেন্সও আমরা লিটলকে ইংরেজিতে ব্যবহার করে থাকি। তো লিটল কথার এখানে বাংলা অর্থ কি পেলাম? অল্প বা খুবই কম। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এটাকে আমরা কি বলতো নেগেটিভ সেন্সে ব্যবহার করব। নেগেটিভ সেন্সে, অর্থাৎ যখন আমরা মানে অল্প বা খুবই কম বুঝাতে এই লিটল ওয়ার্ডটাকে ব্যবহার করব, তখন এটা একটা মানে নেগেটিভ সেন্স বুঝায়, মানে বাক্যটা নাবাচক নেগেটিভ একটা সেন্সকে প্রোভাইড করবে। ক্লিয়ার? ওকে, তো দেখো বাক্যগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। আই হ্যাভ লিটল মানি। দেখো এই ওয়ার্ডের উচ্চারণটা আমি একবার লিটল বলছি আর অনেকে এটাকে লিটিলও বলে থাকে, দুটোই কারেক্ট, ঠিক আছে, বাট আমি আই প্রিফার টু সে লিটল। ওকে, সো আই হ্যাভ লিটল মানি। ক্লিয়ার? মানে আমার একদম অল্প টাকা রয়েছে, মানে আমার খুবই কম টাকা রয়েছে, নেগেটিভ সেন্সে বলছে এটা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে যে লিটলের পরে মানে এরকম সেন্স বুঝাতে, হ্যাঁ, লিটলের পরে আমরা যে নাউনটা নিব সেটা হবে কি বলতো আনকাউন্টেবল নাউন। নাউনটা কি হবে? আনকাউন্টেবল নাউন। মানে কাউন্টেবল নাউন কি, যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 করে, যেমন বুকস, পেন্স, বাট আনকাউন্টেবল নাউন মানে আমরা 1 2 3 করে গুনতে পারি না, যেমন ওয়াটার মানে লিকুইড জিনিস, ঠিক আছে, মিল্ক, হানি। যেমন মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, তো লিটলের পরে আমরা কি নিব? আনকাউন্টেবল নাউন নিব। ক্লিয়ার? সো আই হ্যাভ লিটল মানি, ইট মিনস আমার খুবই কম টাকা রয়েছে, আমি এটাকে নেগেটিভ সেন্সে বললাম। ক্লিয়ার? তারপরে বাক্যটা দেখে নাও, সি হ্যাজ লিটল নলেজ অফ সায়েন্স। তার সায়েন্সের ব্যাপারে অর্থাৎ বিজ্ঞানের ব্যাপারে অল্প জ্ঞান রয়েছে, মানে খুবই কম জ্ঞান রয়েছে, এরকম বোঝাচ্ছে নেগেটিভ সেন্সে, যে কি তার বিজ্ঞানের ব্যাপারে খুবই কম জ্ঞান রয়েছে। আমি কি কোন সেন্সে বললাম? এটা নেগেটিভ সেন্সে বললাম, ঠিক আছে, মানে তার সায়েন্সের ব্যাপারে জ্ঞান নেই বললেই চলে, এরকম সেন্সটা প্রোভাইড করছে এই বাক্যটাতে। ওকে, আর এখানেও দেখে নাও, এখানে কি রয়েছে? লিটল রয়েছে, তারপরে আমরা নলেজ, এটা একটা আনকাউন্টেবল নাউন হয়ে গেল। ক্লিয়ার? তো লিটলের ব্যবহার এরকম সেন্সে যখন আমরা ইউজ করব তখন তার মানে কি হবে, কোন সেন্সে ব্যবহার করা হয়, ক্লিয়ার হয়ে গেল। এবার চলে এলো আ লিটল। আ লিটল, তবে আ লিটল কথার বাংলা অর্থ অল্প, খুব কম বা একটু, ঠিক আছে, অল্প, খুব কম বা একটু, ঠিক আছে। এবার দেখো এটা কি করে, এটা পজিটিভ সেন্স প্রোভাইড করে, ঠিক আছে, এটা একটা পজিটিভ সেন্সকে প্রোভাইড করে, অর্থাৎ যখন আমরা আ লিটল ব্যবহার করব কোন একটা বাক্যে, তোমাকে বুঝতে হবে বাক্যটা পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। কিভাবে দেখে দেখো, প্রথম বাক্যটা যেটা রয়েছে আই হ্যাভ লিটল মানি, ইট মিনস আমার খুবই কম টাকা রয়েছে, আমি নেগেটিভ সেন্সে বললাম, বাট এই বাক্যটা যদি আমরা আ লিটল দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু এটা পজিটিভ সেন্স প্রোভাইড করবে। যেমন আই হ্যাভ আ লিটল মানি, ইট মিনস আমার কাছে মোটামুটি অথবা আমার কাছে একটু টাকা রয়েছে, অথবা আমার কাছে অল্প টাকা রয়েছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে, এটা পজিটিভ সেন্স প্রোভাইড করছে। আর এখানে দেখেন আ লিটল এর পরে কি হয়, আনকাউন্টেবল নাউন মানি নিয়ে নিয়েছি। ওকে, তারপরে কি বলছে দেখো, রবি হ্যাজ আ লিটল নলেজ অফ সায়েন্স। রবি হ্যাজ আ লিটল নলেজ অফ সায়েন্স, অর্থাৎ রবির সায়েন্সের ব্যাপারে একটু জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে। দেখো এটা পজিটিভ হয়ে গেল না? প্রথম বাক্যটা হচ্ছে যে সি হ্যাজ লিটল নলেজ অফ সায়েন্স, তার
বিজ্ঞানের ব্যাপারে খুবই কম জ্ঞান রয়েছে, একদম অল্প জ্ঞান রয়েছে। কেন? কারণ এখানে শুধু লিটল রয়েছে, তার জন্য এটা নেগেটিভ সেন্সে বললাম বাক্যটা, মানে তার সায়েন্সের ব্যাপারে নলেজ অথবা জ্ঞান নেই বললেই চলে। বাট এই বাক্যটা যখন আমরা আ লিটল দিয়ে বললাম তখন কি হয়ে গেল, বাক্যটা পজিটিভ সেন্স প্রোভাইড করছে। যেমন রবি হ্যাজ আ লিটল নলেজ অফ সায়েন্স, অর্থাৎ রবির বিজ্ঞানের ব্যাপারে একটু জ্ঞান রয়েছে, পজিটিভ সেন্সে বললাম অল্প জ্ঞান রয়েছে, এরকম বোঝাচ্ছে। ক্লিয়ার? সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিজ টু ওয়ার্ডস। ওকে, আর এটাই পার্থক্য দুটো ওয়ার্ডসের মধ্যে। ক্লিয়ার? এবার আমরা জানবো আফেক্ট এবং ইফেক্ট, এই দুটো ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো আফেক্ট, আফেক্ট এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি বলতো? এটা হচ্ছে ভার্ব, যেটা মানে ভার্ব হিসেবে যেটা বাংলা অর্থ হচ্ছে প্রভাবিত করা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি টু ইনফ্লুয়েন্স সামথিং, টু ইম্প্যাক্ট সামথিং। ওকে, সো আফেক্ট বেসিক্যালি মিন্স প্রভাবিত করা, মানে কোনো কিছুর প্রতি একটা ইম্প্যাক্ট ফেলা, ইনফ্লুয়েন্স করা। ঠিক আছে? প্রভাবিত করা, প্রভাবিত করা। যেমন কি বলছে দেখো, টায়ার্ডনেস ইজ অ্যাফেক্টিং মাই ওয়ার্ক, অর্থাৎ ক্লান্তিকর আমার কাজকে প্রভাবিত করছে, মানে অ্যাফেক্টিং করছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ইম্প্যাক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে। কেন? আমি টায়ার্ডনেস, তার মানে আমি কাজ কম করতে পারছি। কেন? কারণ ক্লান্ত, ক্লান্ত করে থাকলে তো আমি মানে আমার যেটা কাজ সেই কাজটা বেশি প্রোডাক্টিভ হবে না। তো এই টায়ার্ডনেস কি প্রভাব ফেলছে আমার কাজে? একটা প্রভাব ফেলছে, তাই তো? তো এই কথাটা এখানে বলছে যে টায়ার্ডনেস ইজ অ্যাফেক্টিং মাই ওয়ার্ক, অর্থাৎ ক্লান্তিকর আমার কাজটাকে প্রভাবিত করছে, নেগেটিভ সেন্সে। রাইট? এবার দেখো অ্যাফেক্ট যেটা রয়েছে না, এখানে এটা আইএনজি ফর্মে রয়েছে, তার জন্য কি রয়েছে? অ্যাফেক্টিং, অ্যাফেক্টিং। ওকে, তারপরে কি বলছে দেখো, দ্য কোল্ড ওয়েদার অ্যাফেক্টেড, এখানে কি যুক্ত করা হয়েছে? ইডি। কেন বলো তো? এটা অ্যাফেক্টেড সেকেন্ড ফর্ম রয়েছে, অ্যাফেক্টেড। দ্য কোল্ড ওয়েদার অ্যাফেক্টেড দ্য ক্রপস, ঠান্ডা আবহাওয়া ফসলগুলিকে কি করেছিল? প্রভাবিত করেছিল, ইনফ্লুয়েন্স করেছিল। দেখো আবহাওয়া যদি শীতল থাকে তো ফসলের প্রতি প্রভাব পড়বে, সেটা নেগেটিভই প্রভাব পড়বে, তাই না? তো এটা নয় যে কি এই ওয়ার্ডটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, বাট বাক্যগুলো একটা নেগেটিভ সেন্সকে প্রোভাইড করছে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং। ওকে, সো অ্যাফেক্ট বেসিক্যালি মিন্স প্রভাবিত করা, কোনো জিনিসকে প্রভাবিত করা, ইম্প্যাক্ট করা। ক্লিয়ার? তো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আর এটা অ্যাফেক্ট থেকে এসেছে, অ্যাফেক্টিং আইএনজি ফর্ম রয়েছে ভার্বের, আর অ্যাফেক্টেড সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম অ্যাফেক্টেড, বাট এখানে সেকেন্ড ফর্মটা ইউজ করা হয়েছে, অ্যাফেক্টেড। ওকে, তারপরে চলে এলো ইফেক্ট। ইফেক্ট মানে আবার কি? দেখো ইফেক্ট কথার বাংলা অর্থ হচ্ছে ফলাফল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রেজাল্ট বা আউটকাম। ওকে, ফলাফল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কি বলতো? আউটকাম বা রেজাল্ট। ওকে, আর এটা কি হিসেবে ইউজ করা হয়েছে? নাউন। তাহলে ইফেক্ট কথার বাংলা অর্থ পেলাম ফলাফল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আউটকাম, মানে পুরো একটা কাজের যে প্রভাব, মানে রেজাল্ট, ফলাফল, সেটা এখানে মানে ইফেক্ট মানে সেটা বোঝায়, রেজাল্টটাকে বোঝায়। ক্লিয়ার? দেখো কি বলছে তাহলে, দ্য ইফেক্ট, আমি বললাম এটা যে ইফেক্ট হচ্ছে নাউন, নাউন হিসেবে ইউজ করা হয়েছে। দ্য ইফেক্ট অফ নট হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট না করার, ব্রেকফাস্ট না নেওয়ার ফলাফল কি হয়? ইজ টু ফিল রিয়েলি হাংরি, ক্ষুধার্ত অনুভব, মানে অনুভব করে, তাই না? এই কথাটা এখানে বলেছে, দ্য ইফেক্ট অফ নট হ্যাভিং ব্রেকফাস্ট ইজ টু ফিল রিয়েলি হাংরি, অর্থাৎ ব্রেকফাস্ট না করার ফলাফল হলো ক্ষুধার্ত অনুভব করা। ক্লিয়ার হলো? তো দ্যাটস ইট। যে অ্যাফেক্ট এটা ভার্ব হিসাবে বাংলা অর্থ হচ্ছে প্রভাবিত করা, ইট মিনস টু ইম্প্যাক্ট অর ইনফ্লুয়েন্স সামথিং। ওকে, আর ইফেক্ট কথার বাংলা অর্থ হচ্ছে ফলাফল, এটা নাউন হিসাবে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আউটকাম বা রেজাল্ট। আর এটাই হলো এই দুটো ওয়ার্ডসের মধ্যে পার্থক্য। ওকে, এবার আমরা জানবো এক্সপেক্ট এবং একসেপ্ট, এই দুটো ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো এক্সপেক্ট, এক্সপেক্ট কথার বাংলা অর্থ হচ্ছে আশা করা বা প্রত্যাশা করা। ওকে, আর এটা হচ্ছে একটা কি বলতো? ভার্ব। তো এক্সপেক্ট কথার বাংলা অর্থ কি পেলাম? আশা করা বা প্রত্যাশা করা, প্রত্যাশা করা। আশা করা মানে তো আশা করি বুঝতে পারছো যে আশা করা জিনিসটাকে আমার মানে কোনো কিছু এক্সপেক্ট করা, মানে আশা করা। মানে যেমন আমি বলতে পারি
যে কি আমি পরীক্ষায় ভালো মার্ক নিয়ে পাস করার আশা করছি, ব্যাপারটা বুঝতে পারছি তো? এই যে আশা করা একটা, তো এক্সপেক্ট মানে আশা, হোপ যেটাকে আমরা বলে থাকি। এক্সপেক্ট মানে আশা, আশা বা প্রত্যাশা করা, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ভার্ব। উদাহরণটা দেখো কি বলছে, আই ডিড নট এক্সপেক্ট দিস, অর্থাৎ আমি এটা আশা করিনি। আই ডিড নট এক্সপেক্ট দিস, আমি এটা আশা করিনি। এটা ভার্ব, এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হয়ে গেল যে আই ডিড নট এক্সপেক্ট দিস, অর্থাৎ আমি এটা আশা করিনি। তারপরে কি দেখো, সি এক্সপেক্টস টু পাস দ্য এক্সাম উইথ গুড মার্কস, সে পরীক্ষায় ভালো মার্কস নিয়ে পাস করার আশা করছে। সে পরীক্ষায় ভালো মার্কস নিয়ে পাস করার আশা করছে। এক্সপেকটেশন মানে হোপস অ্যাকচুয়ালি। ক্লিয়ার? তো এক্সপেক্ট মানে হয়ে গেল আশা বা প্রত্যাশা করা, আর এটা হচ্ছে একটা ভার্ব। ক্লিয়ার? তারপরে দেখে নাও এক্সেপ্ট। এক্সেপ্ট এটার আবার অর্থ কি? এটার কথা বাংলা অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। ছাড়া বা ব্যতীত, ব্যতীত, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি উইথআউট। উইথআউট, উইথআউট। ওকে, যেমন দেখো বাক্যগুলো তাহলে ভালো বুঝতে পারবে। এখানে কি বলছে, এভরিওয়ান ইজ হিয়ার, এভরিওয়ান ইজ হিয়ার এক্সেপ্ট স্যাম, মানে স্যাম ছাড়া এখানে সবাই আছে। বুঝতে পারলে ব্যাপারটা? এই যে এই সেন্সে ছাড়া, দেখো একটা তো হচ্ছে লিভ মানে ছাড়া, গিভ আপ মানে ছাড়া, বাট এটা ওটা আলাদা। হ্যাঁ, এটা ছাড়া মানে যে কোনো কিছু জিনিস মানে কিছুটা রয়েছে এবং কেউ নেই, এরকম সেন্সে। ঠিক আছে? সো এভরিওয়ান ইজ হিয়ার এক্সেপ্ট স্যাম, অর্থাৎ স্যাম ছাড়া এখানে সবাই রয়েছে। এই যে এই সেন্সে ছাড়া বোঝায়, মানে উইথআউট যেটাকে আমরা বলে থাকি। দ্য স্কুল ইজ ওপেন ডেইলি, স্কুল প্রতিদিন খোলা থাকে এক্সেপ্ট সানডে, রবিবার ছাড়া। বুঝতে পারলে? তাহলে দ্য স্কুল ইজ ওপেন ডেইলি এক্সেপ্ট সানডে, অর্থাৎ স্কুলটি রবিবার ছাড়া প্রতিদিন খোলা থাকে। তো এই সেন্সে ছাড়া। ওকে, সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট দ্যাট মানে এক্সপেক্ট মানে আশা করা বা প্রত্যাশা করা। ওকে, আর এটা হয়ে গেল এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত যেটা। ওকে, এবার আমরা জানবো বিসাইড এবং বিসাইডস এই দুটো ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য। দেখো প্রথম যেটা পার্থক্য সেটা হচ্ছে বিসাইড মানে এটা শেষে এস নেই, বাট এটা শেষে কি রয়েছে? এস রয়েছে। ঠিক আছে, এস রয়েছে। ওকে, সো বিসাইড এবং বিসাইডস, রাইট? তো চলো এই দুটো ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে জেনে। তো প্রথম যে ওয়ার্ডটি রয়েছে বিসাইড, ওকে, তো এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে পাশে, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নেক্সট টু সামথিং। ওকে, এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন। ওকে, তো বিসাইড মানে কি বলতো? পাশে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি নেক্সট টু। ওকে, আর এটা হচ্ছে একটা কি বলতো? প্রিপোজিশন। যেমন দেখে নাও, হি স্যাট বিসাইড দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটির পাশে বসেছিল। এই যে পাশে হলো, তাহলে বিসাইড মানে কি বলতো? পাশে। এখানে যদি আমরা নেক্সট টু ইউজ করি বিসাইডের পরিবর্তে তবুও হবে হি স্যাট নেক্সট টু দ্য ওল্ড ম্যান, অর্থাৎ সে বৃদ্ধ মানুষটির পাশে বসেছিল। তো বিসাইড বেসিক্যালি মিন পাশে, অর্থাৎ যেটাতে এস যুক্ত থাকবে না ওটার বাংলা অর্থ কি? পাশে। এটা একটা প্রিপোজিশন। দেয়ার ইজ আ স্মল টেবল বিসাইড দ্য বেড, অর্থাৎ কি বলতো? যে বিছানার পাশে অর্থাৎ বেডের পাশে একটি ছোট্ট টেবিল রয়েছে। ক্লিয়ার? তো বিসাইড মানে পাশে পেয়ে গেলাম। এবার তারপরে দেখে নাও কি রয়েছে বিসাইডস, এবার কিন্তু এটাতে রয়েছে এস। এবার যখনই এটাতে এস থাকবে না বিসাইডস, তখন কিন্তু এটার অর্থ একটু পরিবর্তন হয়ে গেল। কি হবে? বিসাইডস কথার বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি। পাশাপাশি, পাশাপাশি, যেটাকে আমরা বলতে পারি ইন অ্যাডিশন টু। ক্লিয়ার? যেটাকে আমরা বলতে পারি ইন অ্যাডিশন টু অথবা অলসো আমরা বলতে পারি ইংলিশে। সো বিসাইডস বেসিক্যালি মিন্স, বাংলাটা মনে রাখো, খুব ভালো, বাংলাটা মনে রাখে যথেষ্ট। বিসাইডস বেসিক্যালি মিন্স পাশাপাশি। যেমন বাক্যটা দেখো কত ইন্টারেস্টিং রয়েছে। কি বলছে দেখো, বিসাইডস ফিশ অ্যান্ড মিট, ফিশ মানে কি? মাছ, মিট মানে মাংস। বিসাইডস ফিশ অ্যান্ড মিট উই নিড ভেজিটেবলস, অর্থাৎ
দেখো বিসাইডস ফিশ এন্ড মিট, অর্থাৎ মাছ মাংসর পাশাপাশি, মাছ মাংসের পাশাপাশি উই নিড ভেজিটেবলস, আমাদের শাকসবজিও দরকার। বুঝতে পারলে? এই যে মাছ মাংসের পাশাপাশি, বুঝতে পারছো? এরকম সেন্স বুঝাতে আমরা বিসাইডস ওয়ার্ডটাকে ব্যবহার করব। মাছ মাংসের পাশাপাশি উই নিড ভেজিটেবলস, অর্থাৎ মাছ মাংসের পাশাপাশি আমাদের শাকসবজি দরকার। ক্লিয়ার? তারপরে বা করে দেখে নাও, বিসাইডস বেঙ্গলি, বাংলা ভাষার পাশাপাশি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। বাংলা ভাষার পাশাপাশি আমি ইংরেজিও বলতে পারি, এরকম সেন্সে ইউজ করা হয়। ক্লিয়ার? তো বিসাইড এবং বিসাইডস এই দুটো ওয়ার্ডসের মধ্যে এটাই পার্থক্য যে বিসাইড মানে পাশে অর্থাৎ নেক্সট টু, আর বিসাইডস মানে পাশাপাশি, ইন অ্যাডিশন টু অ্যাকচুয়ালি। ওকে, এবার আমরা জানবো লুজ এবং লুজ এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো এটা দেখতে একদম সিমিলার, শুধু এখানে একটা ও কম রয়েছে আর এখানে একটা ও বেশি, এখানে দুটি রয়েছে আর এখানে একটা, বাকি সব সেম। আর উচ্চারণে কিন্তু অনেকটা পার্থক্য। এটার উচ্চারণ আমরা করব লুজ, লুজ। ওকে, আর এটার উচ্চারণ হচ্ছে লুজ, লুজ, লুজ নয় লুজ। ওকে, তো দেখো লুজ এটা হচ্ছে একটা কি বলতো ভার্ব, আর লুজ মানে কি হয়ে গেল হারানো, লুজ মানে কি হারানো। ওকে, আর এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে লস্ট। কি বলতো লস্ট, মানে V2 এবং V3 হয়ে গেল লস্ট। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভার্ব। তো লুজ কথার বাংলা অর্থ হারানো, যেটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে লস্ট। ক্লিয়ার? কি বলছে দেখো, ইউ উইল লুজ দ্য ম্যাচ টুডে, অর্থাৎ তুমি আজকে ম্যাচটি হেরে যাবে। ফিউচার টেন্সে রয়েছে তার জন্য হেরে যাবে, হারানো থেকে হেরে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে, তাহলে এখানে লুজ মানে কি পেলাম হারানো। ঠিক আছে, আই লস্ট মাই ফোন অন দ্য বাস, অর্থাৎ আমি বাসের আমার ফোনটি হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, এখানে দেখো লুজের সেকেন্ড ফর্ম রয়েছে কি বলতো লস্ট। আই লস্ট মাই ফোন অন দ্য বাস, অর্থাৎ আমি বাসে আমার ফোনটি হারিয়ে ফেলেছিলাম। ক্লিয়ার? তো লুজ কি একটা ভার্ব, যেটা বাংলা অর্থ হচ্ছে হারানো, আর এবার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে লস্ট। অল দ্যাট ক্লিয়ার? তারপরে চলে এলো লুজ। দেখো লুজকে দুই রকম ভাবে ব্যবহার করা হয়, একটা তো হয়ে গেল ভার্ব আর একটা কি বলতো অ্যাডজেক্টিভ। তো আমরা দুটোই দেখে নেব যে কিভাবে ব্যবহার করতে হয়। তো লুজ কথার বাংলা অর্থ হচ্ছে আলগা বা ঢিলা, আলগা বা ঢিলা। আর যখন ভার্ব হিসেবে ইউজ হবে কিনা, যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন কি হবে আলগা করা বা ঢিলা করা। ব্যাপারটা বুঝতে পারলে? আমি আবার বলে দিচ্ছি, এটা উচ্চারণ হবে লুজ। ক্লিয়ার? আর এটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার হলো দুটো জিনিস? এবার দেখো যদি আমরা লুজকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি তাহলে তো আমরা কি বলবো আলগা বা ঢিলা, মানে কোনো কিছু ঢিল ঢাল বলি না, এই ব্যাপারটাকে বোঝায়। হালকা মানে অতটা টাইট নয়। ওকে, এই জিনিসটা বোঝাচ্ছে লুজ। ওকে, আর যদি আমরা ভার্ব হিসেবে ইউজ করি এই ওয়ার্ডটাকে তাহলে কি হয়ে যাবে আলগা করা বা ঢিলা করা, এরকম বোঝাবে। তার জন্য আমি করা কথাটা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা ভার্ব হিসেবে ইউজ করাটা দেখে নিব। দেখো লুজ থেকে কি করেছি লুসিং, এটার থার্ড ফর্ম হচ্ছে কি বলতো লুজড। তো কি বলছে দেখো হি ইজ লুসিং দ্য নট অফ দ্য ব্যাগ, হি ইজ লুসিং দ্য নট অফ দ্য ব্যাগ। এই নট মানে কি বলতো একটা মানে ধরে নাও কোনো প্যাকেট রয়েছে, যেটাকে একটা গিফট বলি না, গিফট, এটা নট মানে গিফট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো কি বলছে সে ব্যাগের গিফটটি কি করছে ঢিল করছে বা আলগা করছে। তো কি হয় যে ধরো তুমি মার্কেট করে এলে, বাজার করে এলে, তো কোনো সবজি নিয়ে এসো, তো কোনো একটা প্যাকেট রয়েছে, তো ওটাকে শক্ত করে গিট দিয়ে দিয়েছো, মানে বেঁধে দিয়েছো, তো ওটাকে তো খুলতে হয়, তখন তো মানে ঢিলা করতে হয়, নাহলে তো ওটা খুলবে না, তাই না? তো এখানে সেই কাজটা বলছে যে হি ইজ লুসিং দ্য নট অফ দ্য ব্যাগ, অর্থাৎ সে ব্যাগের গিটটি খুলছে। ক্লিয়ার? আলগা করছে, ঢিলা করছে, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে কি হিসেবে আমরা ইউজ করলাম ভার্ব হিসেবে, আর বলে দিলাম ভার্ব হিসেবে মানে আলগা করা বা ঢিলা করা। এবার এটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি, যেটা বাংলা অর্থ হবে ঢিলা বা আলগা। যেমন মাই শার্ট ইজ টু লুজ, শপিং করতে গিয়েছো, মনে করো তুমি ট্রায়াল করছো, তুমি একটা
শার্ট নিলে তো দেখছি শার্টটা মানে তোমার শরীর থেকে অনেকটা ঢিল হয়ে যাচ্ছে, শার্টটা আলগা হয়ে যাচ্ছে, মানে খোলামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তখন বলতে পারো যে মাই শার্ট ইজ টু লুজ, মানে এই শার্টটা অনেকটা ঢিলা, মানে ফিটফাট হচ্ছে না, টাইট হচ্ছে না। মাই শার্ট ইজ টু লুজ, অর্থাৎ এই আমার শার্টটি অত্যন্ত ঢিলা। আই নিড স্মলার, আই নিড আই স্মলার সাইজ, আমার এর থেকে মানে ছোট সাইজ দরকার। ধরে নাও যে তুমি এম সাইজের শার্ট পরেছো, তো ঢিল হচ্ছে, তো তোমার স্মলার সাইজ দরকার, এস সাইজ দরকার, এই ব্যাপারটা এখানে বলছে। তো লুজ এবং লুজ এই দুটি ওয়ার্ডসের মধ্যে এগুলোই পার্থক্য। এবার আমরা জানবো হাউস এবং হোম এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, হাউস কথারও বাংলা অর্থ কি বলতো? বাড়ি। আবার হোম কথারও বাংলা অর্থ বাড়ি। তাহলে এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে? হাউস মানেও বাড়িতে লোকজন বসবাস করে, তাই তো, মানে এমন একটা প্লেস যেখানে লোকজন বসবাস করে। আর হোম ইজ অলসো আ প্লেস ওয়্যার পিপল লিভ, রাইট? তাহলে দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য? দেখো, হাউস, তাহলে এখানে আমি আগে লিখে দিই যে হাউস কথার বাংলা অর্থ কি? বাড়ি। এন্ড আই থিংক এটা বলতে হবে না, এটা সবাই জানে, ওকে। যেমন উদাহরণগুলো দেখে নাও, দে বট আ নিউ হাউস, ওকে, তারা একটি নতুন বাড়ি কিনেছিল। মাই হাউস হ্যাজ 3 বেডরুমস, অর্থাৎ আমার বাড়িতে 3টি বেডরুম রয়েছে, ওকে। তো হাউস আমরা তখনই ইউজ করব যখন কোন একটা বাড়িকে বুঝাবে এবং সেখানে তুমি বসবাস করছো, বাট ইউ আর নট ইমোশনালি কানেক্টেড দেয়ার। বুঝতে পারলে? হাউস তাহলে আমরা তখন ইউজ করব যখন তুমি যে বাড়িতে বসবাস করছো, লাইক যে তুমি গ্রামে বড় হয়েছিলে, তুমি শহর গেলে, শহরে গিয়ে কোনো একটা বাড়ি কিনলে, সেটাকে কি বলবে? হাউস বলে, বিকজ ইউ আর নট কানেক্টেড দেয়ার, তুমি সেই বাড়িটির সঙ্গে ইমোশনালি কানেক্টেড নও, ওকে। সেক্ষেত্রে আমরা হাউস ওয়ার্ডটাকে ব্যবহার করব, ওকে। আর এবার আমরা চলে আসছি হোম। হোম কথার অর্থ কি? বাড়ি। বাট হোম ইজ আ প্লেস where you live and feel emotionally connected, অর্থাৎ হোম আমরা তখনই ব্যবহার করবো যেখানে তুমি বসবাস করো এবং তুমি ইমোশনালি কানেক্টেড ফিল করো তোমার সারাউন্ডিংস, মানে তুমি যেখানে বসবাস করছো, যে বাড়িটাতে রয়েছে, তার আশেপাশে লোকজনের সঙ্গে, পরিবেশের সঙ্গে ইউ আর ইমোশনালি কানেক্টেড। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোম ব্যবহার করব। তো বেসিক্যালি হাউস মানেও বাড়ি, হোম মানেও বাড়ি। তো হাউস আমরা তখন ইউজ করবো যখন তুমি যে বাড়িটার সঙ্গে ইমোশনালি কানেক্টেড নও, সেক্ষেত্রে আমরা কি করব? হাউস, ওখানে বসবাস করবে, বাট ইউ আর নট ইমোশনালি কানেক্টেড দেয়ার। এখান থেকে ধরে নাও কেউ শিফট হয়ে গেল লাইক কোনো বিদেশে, তো সেখানে তো এখানে যে তার যেটা মানে ল্যান্ড, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, যে বাড়িতে জন্মগ্রহণ করেছিল, যেখানে বসবাস করেছিল, এখানে সে যতটা কানেক্টেড থাকবে ইমোশনালি, সেখানে কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আমরা ওটা যে বাইরে গিয়ে যখন সেটেল হবে, সেটাকে আমরা বলবো হাউস। আই হ্যাভ এ নিউ হাউস ইন কলকাতা, অর কোনো বাইরের দেশের নাম লাইক আমেরিকা, লন্ডন, ওকে। আর হোম তখনই যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, ইমোশনালি কানেক্টেড রয়েছো এবং বসবাস করছো, ক্লিয়ার? এন্ড দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস, ওকে। কি বলছে দেখো, আই ফিল সেফ অ্যাট হোম, আমি বাড়িতে নিরাপদ অনুভব করি। কারণ তুমি যখন বাইরে থাকবে কিনা, তখন তুমি হয়তো রেস্টলেস থাকতে পারো, ঠিক আছে, কিন্তু যখন বাড়ি আসবে তখন পিস, শান্তি, হ্যাপি, এটা পাও। তার জন্য বলছে আই ফিল সেফ অ্যাট হোম, অর্থাৎ আমি বাড়িতে নিরাপদ ফিল করি, অনুভব করি। আফটার লং টাইম, অনেকদিন পর, আই জাস্ট ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। দেখো, আফটার লং টাইম, ও কিন্তু বাইরে রয়েছে, ও অবশ্যই কোনো না কোনো একটা বাড়িতে বসবাস করছে, বাট ওটা কিন্তু ওর হাউস, কারণ ওখানে সে ইমোশনালি কানেক্টেড নয়। দ্যাটস ওয়াই বলছে আই জাস্ট ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। কারণ হোম is the place where you live and feel emotionally connected, okay? So that's the difference between these two words. ধার নেওয়া এবং ধার দেওয়া, এদের ইংরেজি কি হবে? দেখো, এখানে দুটি ওয়ার্ডস রয়েছে, বড় এবং লেন্ড। এই দুটি ওয়ার্ডস এর মধ্যে একটা অর্থ হচ্ছে ধার নেওয়া আর অপরটির অর্থ হচ্ছে ধার দেওয়া। তো বেসিক্যালি এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে চলো জেনে নিই। তো ফার্স্ট যেটা ওয়ার্ডটাই হলো সেটা হচ্ছে বড়। বড় কথার বাংলা অর্থ হচ্ছে ধার নেওয়া, আর এটা হচ্ছে একটা কি বলতো? ভার্ব, যেটা বাংলা অর্থ হচ্ছে ধার নেওয়া, ওকে। আর এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়ে গেল, বরোড, ঠিক আছে, V2 এবং V3 হয়ে গেল বরোড, ক্লিয়ার? যেহেতু এটা ভার্ব,
তো প্রথমে আমরা পেয়ে গেলাম যে বড় মানে ধার নেওয়া, এটা একটা ভার্ব, আর এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে borrowed। ক্লিয়ার? বাক্যগুলো দেখো, ক্যান আই বরো ইওর পেন, অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। তো দেখো ধার নেওয়া মানে কি, মনে করো আমি যদি আমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার নিই, তো আমার এক্সপেকটেশন এরকম হবে যে আমি এই টাকাটা টেম্পোরারিলি অর্থাৎ কিছুদিনের জন্য নিলাম এবং এটা আমাকে ফেরত দিতে হবে। তো বুঝতে পারলে ধার নেওয়া। ওকে, সো ক্যান আই বরো ইওর পেন, অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। ওকে, তো বড় কথার বাংলা অর্থ কি পেয়ে গেলাম, ধার নেওয়া। হি বরোড, এ দেখো বরোড সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা রয়েছে, বরোড। হি বরোড সাম মানি, সে কিছু টাকা ধার নিয়েছিল ফ্রম হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছ থেকে। বুঝতে পারলে, হি বরোড সাম মানি ফ্রম হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সে কিছু টাকা ধার নিয়েছিল তার বন্ধুদের কাছ থেকে। তো ধার নিয়েছিল মানে কি, তার ইন্টেনশন এটা যে তাকে এটা ফেরত দিতে হবে, সে টেম্পোরারিলি নিয়েছিল। ওকে, তো তোমরা এটা বুঝতে পারলে যে বড় মানে ধার নেওয়া। এবার আমরা চলে আসবো লেন্ড। লেন্ড কথার অর্থ হচ্ছে ধার ধার দেওয়া, আর এটা হচ্ছে একটা ভার্ব, এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়ে যাবে কি বলতো, লেন্ড। লেন্ড। ক্লিয়ার? মানে লেন্ড যেহেতু ভার্ব, আর ভার্বের তিনটি রূপ থাকে বেসিক্যালি, তো ভার্বের 2 নম্বর রূপ হলো লেন্ড, মানে লেন্ড থেকে লেন্ড, এবং তৃতীয় রূপটা হচ্ছে লেন্ড। ওকে, তো এটা হচ্ছে ধার দেওয়া, অর্থাৎ আমি যখন কাউকে কোনো কিছু ধার দিব, তখন আমার যেটা এক্সপেকটেশন থাকবে যে আমি ওকে ধার দিলাম কিছুদিনের জন্য এবং সে ওটা আমাকে ফেরত দিবে। ক্লিয়ার? তো দেখো, আই কান্ট লেন্ড ইউ মানি, অর্থাৎ আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। ধার দেওয়া, লেন্ড মানে ধার দেওয়া, মানে এখানে গিভার যে ধার দিবে তার কথা বলছে। তো মনে করো আমি, আমার কাছে কেউ টাকা চাইছে ধার, তো আমি কি বললাম, আই কান্ট লেন্ড ইউ মানি, অর্থাৎ আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। তো লেন্ড মানে ধার দেওয়া, আর এটা একটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। দেখো হি লেন্ড, এখানে লেন্ড, লেন্ডের সেকেন্ড ফর্ম লেন্ড। হি লেন্ড হিজ বাইসাইকেল, সে তার বাইসাইকেলটি ধার দিয়েছিল কাকে, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। বুঝতে পারলে, হি লেন্ড হিজ বাইসাইকেল টু হিজ ফ্রেন্ড, সে তার সাইকেলটি তার বন্ধুকে ধার দিয়েছিল। ওকে, সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস, যে বড় মানে ধার নেওয়া আর লেন্ড মানে ধার দেওয়া। ক্লিয়ার? এবার আমরা জানবো এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, এক্সট্রোভার্ট কথার বাংলা অর্থ হচ্ছে বহির্মুখী ব্যক্তি, অর্থাৎ এক্সট্রোভার্ট কোন একটা ব্যক্তিকে বোঝায়, মানে কোন একটা ব্যক্তির পার্সোনালিটিকে বোঝায়। ওকে, যেমন মনে করো যে ব্যক্তি বা যে মানুষ মানে নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করে, সোশ্যালাইজ মানে কি, লোকের সঙ্গে উঠা বসা, কথাবার্তা, চলাফেরা করতে পছন্দ করে, তাকে আমরা বলবো এক্সট্রোভার্ট। ওকে, যে মানে একা থাকতে অ্যাকচুয়ালি পছন্দ করে, ওপেনলি ট্রাভেলিং করবে, সোশ্যালাইজ করবে। ওকে, তাকে আমরা বলবো এক্সট্রোভার্ট। ওকে, তো তাকে আমরা কি বলবো বাংলাতে, বহির্মুখী ব্যক্তি। ক্লিয়ার? তো দেখো, আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট। ইফ আই সে আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, ইট মিনস আই লাইক টু বি সোশ্যালাইজড। ওকে, মানে আমি নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করি, আমি কথোপকথন করতে পছন্দ করি, আমি বন্ধুত্ব করতে পছন্দ করি, এরকম। ওকে, সো আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, অর্থাৎ আমি হই একজন বহির্মুখী ব্যক্তি। ক্লিয়ার? এবার এখানে দেখো, এই যে এটা এক্সট্রোভার্ট যেটা রয়েছে এখানে, এটা কি হিসাবে ইউজ করা হয়েছে, নাউন হিসাবে। কি দেখে বুঝলাম নাউন, কারণ এটা অ্যাকচুয়ালি নাউন। ওকে, কিন্তু তার জন্য অ্যান রয়েছে, আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপেও ব্যবহার করতে পারি, শুধু তার সঙ্গে কি লাগাতে হবে, ইডি। আই অ্যাম এক্সট্রোভার্টেড, আই অ্যাম এক্সট্রোভার্টেড। ওকে, দুটোই রাইট, বাট এক্সট্রোভার্ট বেসিক্যালি আমি এখানে যেটা বুঝাতে চাইছি, এক্সট্রোভার্ট নাউন হিসেবে ইউজ করতে পারো, আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, নো প্রবলেম, অর্থাৎ আমি একজন বহির্মুখী ব্যক্তি, অর্থাৎ আমি নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করি, কথোপকথন পছন্দ করি, বন্ধুত্বের সঙ্গে টাইম স্পেন্ড করা পছন্দ করি। ওকে, এরকম। তো এটাকে এখানে মানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, আর এটাকে অ্যাডজেক্টিভ রূপে ইউজ করা যায়। আর যখন এটাকে অ্যাডজেক্টিভ রূপে ইউজ করবে তখন কিন্তু ইডি লাগিয়ে দিবে। আই অ্যাম এক্সট্রোভার্টেড, আই অ্যাম এক্সট্রোভার্টেড, মানে একই মিনিং, সেম থিং, যে আমি হয় বহির্মুখী পার্সোনালিটি, মানে আমার মধ্যে বহির্মুখী পার্সোনালিটি রয়েছে, আমি নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করি। ওকে, সেম একই রকম ভাবে যেটা রয়েছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি বলতো, অন্তর্মুখী ব্যক্তি, অর্থাৎ যে নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করে না, যে বন্ধুত্ব করতে
পছন্দ করে না, যে মনে করো বাইরে চলাফেরা করতে পছন্দ করে না, মানে একা থাকতে পছন্দ করে, সে নিজের চিন্তা ভাবনায় থাকতে পছন্দ করে, তাকে আমরা বলবো ইন্ট্রোভার্ট। যে অ্যাকচুয়ালি সাই, কথা বলতে পছন্দ করে লোকের সঙ্গে, তাকে আমরা কি বলবো ইন্ট্রোভার্ট। এটাও নাউন, তার জন্য আমরা কি বললাম, যেটা বাংলা অর্থ হচ্ছে অন্তর্মুখী ব্যক্তি। হি ইজ অ্যান ইন্ট্রোভার্ট, এখানে এটা কি হিসেবে ইউজ করা হয়েছে, নাউন হিসেবে, তার জন্য অ্যান লাগিয়েছি সামনে। হি ইজ অ্যান ইন্ট্রোভার্ট অর্থাৎ সে হয় একজন অন্তর্মুখী ব্যক্তি। ইট মিনস হি ডাজ নট লাইক টু মেক ফ্রেন্ডস, মেক গসিপস, ওকে, এগুলো সে কিছু পছন্দ করে। এবার এটাকেও আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি, শুধু ইড লাগিয়ে দেবো। হি ইজ ইন্ট্রোভার্টেড, এখানে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ, অর্থ সেম। ক্লিয়ার? সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট। দেখো এটা সহজ করে যদি মনে রাখার টেকনিকটা মাথায় রাখো তাহলে এরকম হবে। এক্সট্রো মানে কি, এক্সটার্নাল মানে বাইরের দিকটা বোঝাচ্ছে, অর্থাৎ যে বাইরে চলাফেরা করতে, উঠা বসা করতে পছন্দ করে। ইন্ট্রো মানে ভিতরে, মানে যে একাই থাকতে পছন্দ করে, নিজের ভেতরেই থাকতে পছন্দ করে, ওকে, তাকে বলবো ইন্ট্রোভার্ট। ওকে, এবার আমরা জানবো লুক, সি এবং ওয়াচ, এই তিনটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে। ওকে, তো আমাদের প্রথম ওয়ার্ডটি হলো লুক। লুক মানে হচ্ছে তাকানো বা দেখা। ওকে, তাকানো বা দেখা, আর এটা হচ্ছে একটা ভার্ব। ওকে, এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে লুকড। ওকে, এটা V2 এবং V3 হচ্ছে লুক। ওকে, তো এবার আমরা লুক কখন ব্যবহার করব? দেখো, লুক আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা জিনিসের দিকে তাকাবো, মানে উইথ অ্যাটেনশন, ইন্টেনশনালি উইথ অ্যাটেনশন। ওকে, মানে ইচ্ছাকৃতভাবে এবং মনোযোগ দিয়ে যখন কোন জিনিসকে তাকাবো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে লুক ব্যবহার করব। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম যে লুক মানে তাকানো বা দেখা উইথ অ্যাটেনশন, উইথ অ্যাটেনশন, রাইট? যেমন প্রথম বাক্যটা দেখেন কি বলছে, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড মানে কি, ব্ল্যাকবোর্ডের দিকে দেখো বা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ওকে, তো এখানে আমি যাকে বললাম সে তো র্যান্ডমলি, অটোমেটিক্যালি, মানে সাডেনলি তো মানে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো না, ও ইন্টেনশনালি, ওকে আমি বললাম, ইনফর্ম করলাম, আর ও ইন্টেনশনালি ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো বা দেখলো, এবং কিভাবে, উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে। ওকে, তো এরকম সিচুয়েশনে মানে কোন একটা জিনিস যখন আমরা উইথ অ্যাটেনশন অর্থাৎ অ্যাটেন্টিভলি এবং ইন্টেনশনালি দেখবো, সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করব। ঠিক আছে, সো লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য মুন, চাঁদটির দিকে তাকাও। ঠিক আছে, মানে কারো আমরা অ্যাটেনশনটাকে প্রথমে গ্রাব করলাম, তারপরে তার প্রতি আমরা অ্যাটেনশন দিতে বললাম, এরকম সিচুয়েশনে লুক ব্যবহার করব। ওকে, তারপরে চলে এলো সি। সিও হচ্ছে একটা ভার্ব। ওকে, তো এটাও একটা ভার্ব, আর সি মানেও কি বলতো, দেখা। ওকে, আর সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে কি বলতো, স, এবং থার্ড ফর্ম সিন। বাট এবার আমরা সি তাহলে কোথায় ব্যবহার করব? সি ওয়ার্ডটা আমরা সেই সমস্ত জায়গায় ব্যবহার করব যেখানে মানে কোন একটা জিনিস আমরা অটোমেটিক্যালি, র্যান্ডমলি, সাডেনলি দেখব। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, এবং রাস্তা দিয়ে যেতে যেতে তুমি হঠাৎ করে একটা কুকুর দেখতে পেলে। তো এটা নয় যে কি তোমার আগে থেকে প্রি প্ল্যান ছিল, কিবা তুমি একদম মনোযোগ সহকারে কুকুরটাকে দেখেছিলে, ব্যাপারটা সেরকম নয়। তুমি রাস্তা দিয়ে তুমি স্কুল যাচ্ছিলে এবং হঠাৎ করে কুকুরটা তোমার সামনে এলো, তখন তুমি দেখলে। তো এটা কি হলো দেখাটা? আনএক্সপেক্টেডলি, সাডেনলি, র্যান্ডমলি, মানে তোমার কোনো প্ল্যান ছিল না ওই কুকুরটাকে দেখার। তো সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করবো। ঠিক আছে, মানে কোন একটা জিনিস যখন আমরা অটোমেটিক্যালি অথবা সাডেনলি দেখে নেবো, মানে তার প্রতি যে আমরা সেরকম ভাবে মনোযোগ দেবো সেরকম মানে র্যান্ডমলি দেখে নিলাম, সেক্ষেত্রে সি। ওকে, সো আমি এখানে লিখে দিলাম যে সি আমরা কখন ব্যবহার করবো, যখন আমরা কোনো একটা জিনিসকে অটোমেটিক্যালি দেখতে পাবো, অর্থাৎ সাডেনলি, ওকে, সাডেনলি অথবা আনএক্সপেক্টেডলি যখন আমরা কোনো জিনিসকে দেখবো, সেক্ষেত্রে সি। যেমন কি বলছে দেখো, আই স, এখানে দেখো সি এর সেকেন্ড ফর্ম স ইউজ করা হয়েছে। আই স আ ডগ অন দ্য স্ট্রিট, অর্থাৎ আমি রাস্তার উপরে একটি কুকুর দেখেছিলাম। তো সেম একই উদাহরণ চলে এলো যে তুমি স্কুল যাচ্ছিলে কি বা বাজার যাচ্ছিলে এবং একটা তুমি কুকুর দেখেছিলে র্যান্ডমলি, আনএক্সপেক্টেডলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সি ব্যবহার করলাম। সি এর পাস্ট টেন্স স রয়েছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে V2।
তারপর কি বোঝাতে হবে, আই সি হিম ইন দ্য মার্কেট ডেইলি, অর্থাৎ আমি তাকে প্রতিদিন বাজারে দেখতে পাই। এবার মনে করো তুমি প্রতিদিন বাজার করতে যাও এবং তুমি তাকে প্রতিদিন বাজারে দেখতে পাও। তার মানে এটা নয় যে কি তাকে তুমি মানে কি তার সাথে তাকিয়ে থাকো, কিংবা তোমার আগে থেকে প্ল্যান ছিল, কিংবা অনেকক্ষণ ধরে মানে তার দিকে তাকিয়ে থাকো, ব্যাপারটা সেরকম না। র্যান্ডমলি, আনএক্সপেক্টেডলি প্রতিদিন মানে দেখা হয়ে যায়, এরকম ব্যাপারটা। সো আই সি হিম ইন দ্য মার্কেট ডেইলি, অর্থাৎ আমি তাকে প্রতিদিন বাজারে দেখতে পাই। তো বুঝতে পারলে যে লুক কোথায় ব্যবহার করতে হয় এবং সি কোথায় ব্যবহার করতে হয়। এবার আমরা চলে আসি ওয়াচ মানেও দেখা, বাট এটা আমরা কখন ব্যবহার করব, দেখো এটা হচ্ছে একটা কি বলতো ভার্ব, আর এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হয়ে গেল ওয়াচড, অর্থাৎ V2 এবং V3 হয়ে গেল ওয়াচড, রাইট। তো ওয়াচ আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা জিনিস উইথ অ্যাটেনশন এবং লং টাইম, কি বলতো, উইথ অ্যাটেনশন এবং কি হবে সেটা লং টাইম পর্যন্ত। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা জিনিসকে আমরা মনোযোগ সহকারে দেখবো কিন্তু লং টাইম, অনেকক্ষণ পর্যন্ত ধরে, সেক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব। ওকে, লুক, এই যে লুক ওয়ার্ডটা রয়েছে না, এটাও আমরা অ্যাটেনশনের সঙ্গেই দেখি, বাট লুকটা হয়তো 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, হয়তো ম্যাক্সিমাম 1 মিনিট, 2 মিনিট, ঠিক আছে, ও ক্ষেত্রে লুক। বাট ওয়াচটা লং টাইম, লাইক 5 মিনিটস, 10 মিনিটস, এরকম বুঝাতে, মানে কোন একটা জিনিসকে তুমি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো, সেক্ষেত্রে ওয়াচ। তার জন্য ওয়াচ ওয়ার্ডটাকে স্পেশালি কোনো মুভিজ, ওয়েব সিরিজ, ওকে, থিয়েটারে সিনেমা দেখতে গিয়ে ব্যবহার করা হয়। কারণ যখন তুমি কোনো একটা সিনেমা দেখবে, তোমাদের 2 ঘন্টার ব্যাপার রয়েছে কিংবা 2.5 ঘন্টার ব্যাপার রয়েছে, তো জিনিসটা তুমি মনোযোগ সহকারে লং টাইম পর্যন্ত দেখছো, সেক্ষেত্রে ওয়াচ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? সো আই লাভ টু ওয়াচ ওয়েব সিরিজ, অর্থাৎ আমি ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি। তো এখানে দেখে না ওয়াচ, ওয়েব সিরিজের ক্ষেত্রে ওয়াচ কেন হলো, কারণ ওয়েব সিরিজ কি হচ্ছে, একটা কয়েক ঘন্টার ব্যাপার রয়েছে, তাই না? এক একটা এপিসোড মনে করো যে 1 ঘন্টার হতে পারে, 30 মিনিট হতে পারে। তো কোনো একটা জিনিস তুমি মনোযোগ সহকারে অনেকক্ষণ পর্যন্ত দেখছো, সেক্ষেত্রে ওয়াচ ব্যবহার করবে। দ্যাটস ওয়াই আই লাভ টু ওয়াচ ওয়েব সিরিজ, অর্থাৎ আমি ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি বা ভালোবাসি। তো এটাই হলো এই 3টি ওয়ার্ডসের মধ্যে পার্থক্য, যে লুক মানে তাকানো বা দেখা, যেটা মনোযোগ সহকারে, ক্লিয়ার। সি মানে র্যান্ডমলি কোনো কিছু দেখার ক্ষেত্রে সি, আনএক্সপেক্টেডলি, সাডেনলি। আর ওয়াচটা মনোযোগ সহকারে দেখা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কোনো কিছু দেখার ক্ষেত্রে ওয়াচ। ক্লিয়ার? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।